অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে মক টেস্টটা এত সুন্দরভাবে তোমরা সকলে জয়েন করার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগছে বলেই তোমরা হয়তো জয়েন করছো। তো এটা ইচ্ছে আছে, সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে আরও মক টেস্টের কোশ্চেনের লেভেল আস্তে আস্তে আরও বাড়ানো, প্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নিয়ে আসা তোমাদের, সেই সঙ্গে উইকলি একটা ফুল মক টেস্ট দেওয়ার। যাই হোক, সে প্রসঙ্গ পরে আসছি, আগে কোশ্চেনগুলো টোটাল অ্যানালাইসিস করে নিয়ে আজকে আমরা মক টেস্ট সেট 3 T20 সেট 3টা পুরোপুরি ডিসকাশন করব। তো চলো ফার্স্ট কোশ্চেন শুরু করি। ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফার্স্ট কোশ্চেন, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা। তোমরা অ্যান্সার দেখলাম ম্যাক্সিমামই সঠিক করেছে, এটা নো ডাউটলি এটা অ্যান্সার সঠিকই হবে, কুতুবুদ্দিন আইবক, তাই তো? দেখো, দাস বংশ, আমরা দাস বংশ কোথায় দেখতে পাই? দাস বংশ হচ্ছে সুলতানি যুগে দেখতে পাই, সুলতানি যুগে। সুলতানি যুগে। এবার সুলতানি যুগ শুরু হচ্ছে কত থেকে? 1206 থেকে আমরা শুরু করছি 1526 পর্যন্ত। দেখো, 1206 কুতুবুদ্দিন আইবক সিংহাসনে যখন বসছে তখন দাসবংশ শুরু হচ্ছে, আর 1526 যখন বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করছে, তারপরে ফার্স্ট পানিপথের যুদ্ধে যখন বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছে, সেই সময় আমাদের দাসবংশের দাসবংশ বলছি, সুলতানি এরা কমপ্লিট হচ্ছে, শেষ হচ্ছে। তো এই সুলতানি যুগে আমরা 5টা বংশ দেখতে পাই। 5টা বংশ কী কী দেখো? ফার্স্ট হচ্ছে দাস বংশ, তারপরে বসে খলজি বংশ, তুগলক, সৈয়দ, আর সব লাস্ট হচ্ছে লোদি। তা আমরা জানি সব লাস্ট কে ছিলেন? ইব্রাহিম লোদি, তাই তো? সব লাস্ট হচ্ছে 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে সিংহাসনে বসে। যে টোটালি হচ্ছে সুলতানি বংশকে পুরোপুরি বিলুপ্ত ঘটানো হয়। তো এটা মাথায় রাখবে যে পরপর বংশগুলো অনেক সময় পরীক্ষায় দেয়, যে পরপর বংশগুলো বা তোমাকে সাজাতে দেয়, অনেক সময় রিঅ্যারেঞ্জ করতে দেয়। বংশগুলো তুলে দিয়ে হয়তো 4টে বংশ তুলে দিল, দিয়ে বললো কোন বংশ, মানে পরপর বংশগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করুন, বা প্রতিটা বংশের কবে, প্রতিটা বংশ কত সাল থেকে শুরু হচ্ছে, কোন বংশের প্রতিষ্ঠাতা কে এবং কোন বংশের লাস্ট রাজা কে ছিল। তো সেগুলো টোটাল দাস বংশ যদি কখনো ক্লাস করানো সম্ভব হয় তখন আমরা টোটাল ওইভাবে ডিসকাস করব। আপাতত কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন আবার, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন? দেখো, নির্বাচিত রাষ্ট্রপতি, ইলেক্টেড রাষ্ট্রপতি, ফার্স্ট যখনই আমরা দেখব ইলেক্টেড রাষ্ট্রপতি, তখনই আমরা এটার অ্যান্সার করব রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো নেক্সট কোশ্চেনে যাই। তারপর দেখো, টোডা নামক উপজাতি আমরা কোথায় দেখতে পাবো? এক সেকেন্ড। আচ্ছা, টোডা নামক উপজাতি আমরা দেখতে পাবো কোথায়? এটা দেখো, প্রথমে অ্যান্সার করেছি টোডা নামক উপজাতি, এটা আমরা টোডা দেখতে পাই কোথায়? নীলগিরি পার্বত্য অঞ্চলে। আচ্ছা, টোডা নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখতে পাবো, কিন্তু টোটো কোথায় দেখতে পাবো আমরা? যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, টোটো দেখতে পাই আমরা ওয়েস্ট বেঙ্গলে। এটা বিলুপ্ত, একমাত্র টোটো উপজাতিতে দেখা যায় ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে, তাও আবার আলিপুরদুয়ারে। এটা মাথায় রাখবে, এটা খুবই পরীক্ষায় দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বেসিস পরীক্ষাগুলোতে, আলিপুরদুয়ার। আগে এটাই অ্যান্সার নিত জলপাইগুড়ি, যেহেতু এটা ডিভাইডেড হয়ে যাওয়ার পরে, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ভাগ হয়ে যাওয়ার পরে এটা বর্তমানে অ্যান্সার হয় আলিপুরদুয়ার। এটা সবাই মাথায় রাখবে এবং এই কোশ্চেনটা খুবই দেয়। তারপরে নেক্সট, আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল কত সালে? দেখো, আমরা টোটাল জরুরি অবস্থা দেখতে পাই। আচ্ছা, এক সেকেন্ড, আমি তার আগে তোমাদেরকে আর একটু ইন্টারাপ্ট করছি। এই কোশ্চেনটা আমি একটি অ্যান্সার ভুল বলেছিলাম, 2 নম্বর কোশ্চেনটা। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে না, এটা রাজেন্দ্র প্রসাদ। এটা একটু ভুল বলেছিলাম, এটার জন্য আমি একটু কনফিউজড ছিলাম। যাই হোক, এবার নেক্সট কোশ্চেন আসা যাক। আর্থিক জরুরি অবস্থা, ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল। দেখো, আমরা জরুরি ব্যবস্থা 3 রকম জরুরি ব্যবস্থা দেখতে পাই। এক হচ্ছে ভারতীয় সংবিধানের 352, 356 আর 360, এই 3 রকম জরুরি ব্যবস্থা দেখতে পাই। তো 352
রাষ্ট্রপতি 352-কে বলা হয় আমাদের ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ জাতীয় জরুরি ব্যবস্থা। 356 হচ্ছে রাজ্যের জরুরি ব্যবস্থা। 360 হচ্ছে আর্থিক। আচ্ছা, আর্থিক জরুরি ব্যবস্থা। এবার 352 নম্বরে কি বললাম, ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জাতীয়, যখন সারা দেশব্যাপী যখন কোনো এমার্জেন্সি জারি করা হয় সেটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি। দ্বিতীয়তে যেটা আছে দেখো 356 নম্বর, এটা হচ্ছে রাজ্যের জরুরি ব্যবস্থা। অর্থাৎ যেটা আমরা বলি যে যখন কোনো স্টেট তার ঠিকঠাকভাবে তার রাজ্যকে পরিচালনা করতে পারছে না, তখন সেই রাজ্য যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয় সেটাকে বলা হয় স্টেট এমার্জেন্সি। এটা 356 নম্বর ধারাতে আছে। আর 360 যেটা, সেটা আর্থিক জরুরি ব্যবস্থা। এটাও সারা দেশব্যাপী হতে পারে। এই আর্থিক জরুরি ব্যবস্থা ভারতবর্ষে এখনও পর্যন্ত একবারও চালু হয়নি। ন্যাশনাল এমার্জেন্সি 3বার চালু হয়েছে, কিন্তু আর্থিক জরুরি ব্যবস্থা ভারতবর্ষে এখনও পর্যন্ত চালু হয়নি। আশা করি যাতে ভবিষ্যতেও কোনো দিন যেন না হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে এটার অ্যান্সার হবে উপরে কোনোটিই নয়। হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত, দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে বাঁশিবাদক। হরিপ্রসাদ চৌরাশিয়া অ্যাকচুয়ালি হচ্ছে বাঁশিবাদক, খুব সুন্দর বাঁশি বাজান একজন। তারপরে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিল ঈশ্বর গুপ্ত। আচ্ছা, পত্রিকা থেকে যখন কোশ্চেন আসলে একটা কোশ্চেন এখানে বলে রাখা ভালো, সেটা হলো বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট হচ্ছে ভারতবর্ষের প্রথম পত্রিকা। এটা 1780 সাল থেকে চালু হয়েছিল। এটা হিকির গেজেটও বলা হয়, বেঙ্গল গেজেট বা হিকির গেজেটও। আচ্ছা, এইটা বেঙ্গল দেখে কখনো এটাকে যদি ল্যাঙ্গুয়েজ বলা হয় যে কোন ভাষায় পত্রিকাটি ফার্স্ট চালু করা হয়, তখন অবশ্যই কেউ যেন বাংলায় না করো, এটা ইংলিশে। প্রথম ইংলিশ পেপার, এটা ভারতবর্ষের প্রথম পেপার, আবার সেই সঙ্গে ইংলিশ পেপার 1780 সালে থেকে চালু হয়েছিল। তারপরে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় করেছিল? দেখো, বিখ্যাত ইলবার্ট বিল হচ্ছে লর্ড রিপনের সময়। ইলবার্ট বিল 1784 সালে ঘটে, 1783 যাই হোক, এটা 1783-84 থাকে। বাট ইলবার্ট বিলটা কি, দেখো আমাদের ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে ভারতবর্ষে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট চালু হয়। এই রেগুলেটিং অ্যাক্টে যে সমস্ত মানে ফাঁক ফোকর যেগুলো ছিল, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট যেটাকে বলতে পারি আমরা, বা যেসব সংশোধনগুলো, যেগুলো রেগুলেটিং অ্যাক্টের সংশোধনগুলো এসেছিলো আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্টে। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্টের সংশোধনগুলো এসেছিল, সরি একটু ভুল বললাম, রেগুলেটিং অ্যাক্ট না, ইলবার্ট বিল এসেছিল লর্ড রিপনের আমলে। ইলবার্ট বিল হচ্ছে যে আমাদের সেই সময় যে দেশীয় রাজা, এই দেশীয় যেসব আমাদের এরা ছিল, মানে সেই সময় দেশের লোকজন, মানে দেশের যেসব দেশের সঙ্গে বিদেশি অর্থাৎ ইংরেজদের যে সমানভাবে একই লোক বিচার করতে পারতো, অর্থাৎ বিচার ব্যবস্থায় একই এতে নিয়ে চলে এসেছিলো। এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল সেটাকে বলা হয় ইলবার্ট বিল আন্দোলন। এই বিলটার বিরুদ্ধেই আন্দোলনটা হয়েছিল, যে দেশের যে যারা সেনাপতি ছিল বা সেনা ছিল, দেশের সেনা প্লাস বিদেশে ইংরেজদের যারা ছিল, তাদেরকে একই বিচার ব্যবস্থার আন্ডারে নিয়ে আসার জন্যই এর বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল সেটাকে ইলবার্ট বিল আন্দোলন বলা হয় বা ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। তারপরে চিপকো আন্দোলন এর সঙ্গে যুক্ত, দেখো চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সরলা বেন। চিপকো আন্দোলন ঘটেছিল 1970 থেকে 73। এবার চিপকো আন্দোলনটা কি? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, গাছকে জড়িয়ে ধরা। চিপকো আন্দোলন হয়েছিল গাছকে জড়িয়ে ধরা, অর্থাৎ এটা এক ধরনের, চিপকো আন্দোলনটা ছিল পরিবেশ রক্ষার আন্দোলন। যে গাছপালা কেটে যাতে সেই জঙ্গল যাতে কেটে যাতে পরিবেশের ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য সেখানকার যে পরিবেশবিদরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল এবং গাছকে জড়িয়ে গাছ কাটতে না দেওয়ার যে আন্দোলনটা হয়েছিল সেটাকে বলা হয় চিপকো মুভমেন্ট। তারপরে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দেখো কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে ওয়ারেন হেস্টিংস 1781 সালে
কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন, রেগুর হচ্ছে, আচ্ছা রেগুর এক ধরনের মৃত্তিকা, যেটাকে কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। এই রেগুর মৃত্তিকা আমরা সব থেকে বেশি দেখতে পাই গুজরাট, তারপর দেখতে পাই মহারাষ্ট্র। আচ্ছা, রেগুর মৃত্তিকা সব থেকে বেশি তুলা চাষ হয়, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা সব থেকে বেশি তুলা চাষ হয়, যে কারণে গুজরাটে তুলা চাষ সব থেকে বেশি হয়। ঠিক আছে, তারপরে নেক্সট, সব থেকে বেশি ইক্ষু উৎপাদন হয় কোন স্থানে? দেখো, ইক্ষু উৎপাদন হয় সব থেকে বেশি ভাবর মৃত্তিকায়। আচ্ছা, ভাবর মৃত্তিকা, ভাবর আর ভাঙর এই দুটো পরীক্ষায় খুব দেয়। ভাঙর মৃত্তিকা যেটা হচ্ছে প্রাচীন পল্লী, আর এটা হচ্ছে নবীন পল্লী। নবীন গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর উপত্যকায় যে প্রাচীন পল্লী বিশিষ্ট যে অঞ্চলটা, অর্থাৎ পুরাতন পল্লী এলাকা যেটা, সেটাকে বলা হয় ভাঙর মাটি, সেখানকার মাটিগুলোকে। আর নতুন যে তার একদম উপকূলে যে নতুন মাটি সৃষ্টি হচ্ছে, সেটাকে বলছি আমরা ভাবর মৃত্তিকা। ঠিক আছে, আর রেগুর তো বললাম আগের কোশ্চেনেই। ঠিক আছে, মাথায় রাখবে যে ভাঙর হচ্ছে প্রাচীন পল্লী আর ভাবর হচ্ছে নতুন পল্লী, এটাই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রুদ্রপ্রয়াগ যে দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? দেখো, ভাগীরথী আর অলকানন্দা অ্যান্ড মন্দাকিনী এই দুটো নদীর হচ্ছে মিলিত প্রবাহের নাম রুদ্রপ্রয়াগ। আর ভাগীরথী আর এটা হচ্ছে দেবপ্রয়াগ। আর অলকানন্দা অ্যান্ড পিন্ডারি, এটা ভাগীরথী না করে যদি আমরা অলকানন্দা করি, অলকানন্দা অ্যান্ড পিন্ডারি এটা হচ্ছে কর্ণপ্রয়াগ। ঠিক আছে, তাহলে ভাগীরথী অ্যান্ড অলকানন্দা দেবপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ। এই দুটো সব থেকে বেশি কোশ্চেন আসে, ভাগীরথী অ্যান্ড অলকানন্দা এই দুটো, অবশ্যই এই দুটো দেখে রাখবে, দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ। যখন দুটো মেয়ে এক জায়গায়, দেখো দুটোই মেয়ের নাম অলকানন্দা অ্যান্ড মন্দাকিনী, যখন দুটো মেয়ে এক জায়গায় থাকে তখন তারা রুদ্র মূর্তি ধারণ করবে, তাই এই দুজনের নামের সঙ্গে রুদ্রপ্রয়াগ এভাবে শর্ট ফর্মে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মৌলিক অধিকার? দেখো, মৌলিক অধিকার নিচের, এখানে মৌলিক অধিকার আমাদের হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, বাকিগুলো সম্পত্তির অধিকারও মৌলিক অধিকারের ভিতরে ছিল, কিন্তু এটা আমাদের 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্পত্তির অধিকারকে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। মৌলিক অধিকার থাকে আমাদের 12 থেকে 35 নম্বর ধারায়, তার ভিতরে শোষণের বিরুদ্ধে অধিকার পাবো আমরা 23 থেকে 24 নম্বর ধারায়। ঠিক আছে, 23 থেকে 24 নম্বর আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার, আর 12 থেকে 35 নম্বর হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আর সম্পত্তির অধিকার পাবো আমরা 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এটা বাদ চলে গেছে। সম্পত্তির অধিকার ছিল আগে 31 নম্বর আর্টিকেলে, এটা এখন আর সম্পত্তির অধিকার আমাদের মৌলিক অধিকারের ভিতরে থাকে না। এটা এখন বর্তমানে আমাদের সম্পত্তির অধিকার জাস্ট লিগাল রাইট, এটা চলে এসেছে আমাদের 300A আর্টিকেলে। তারপরে নেক্সট কোশ্চেন, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু। দেখো, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো 10টা। গ্যালভানাইজেশনটা কি? যে লোহা এবং বিভিন্ন রকম যেসব আমাদের মেটাল জাতীয় পদার্থ থাকে, সেগুলোর উপরে অনেক সময় যে মরিচা পড়ে, এই মরিচা থেকে রোধ করার জন্যই আমাদের 10টার একটা প্রলেপ দেওয়া হয়, যাতে লোহার উপরে যাতে কোনো রকম মরিচা না পড়ে, সেটাকেই সেই 10টার প্রলেপ দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হয় গ্যালভানাইজেশন পদ্ধতি। ঠিক আছে, এখানে 10টা ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন মাছটি সমুদ্রে ডিম পাড়ে? সমুদ্রে ডিম পাড়বে বান মাছ। নেক্সট, যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল? দেখো, এখানে হাইড্রোজেন বোমা যখন পাবো আমরা, তখন পাবো কেন্দ্রীয়, এটা অবশ্যই মাথায় রাখবে, হাইড্রোজেন বোমা কেন্দ্রীয় সংযোজক, অর্থাৎ এটাকে বলা হয় আমরা ফিউশন। আর যখন বলবো আমরা হাইড্রোজেন বোমার জায়গায় যদি আমরা কোশ্চেনটা পারমাণবিক বোমা করি, তখন এটা হয়ে যাবে কেন্দ্রীয় বিভাজন, কেন্দ্রক বিভাজন। অর্থাৎ ফিশন, এটা মাথায় রাখবেন।
ফিশন। আচ্ছা, এই ফিউশন আর একটা জায়গায় দেখতে পাই, সূর্য অনবরত বিস্ফোরণ ঘটছে, সেটাও আমাদের এই ফিশন ঘটে। সূর্যে যদি বলা হয় যে সূর্য কোন বিক্রিয়া ঘটছে, তাহলে এটা হবে ফিউশন। আর পারমাণবিক বোমার ক্ষেত্রে এটা মাথায় রাখবে কেন্দ্রক বিভাজন অর্থাৎ ফিশন। অবশ্যই এটা মাথায় রাখবে, এই কোশ্চেনটা খুব দেয় পরীক্ষায়। পঙ্কজ উদাস কোন ধরনের গানে বিখ্যাত? পঙ্কজ উদাস গজলের বিখ্যাত। পঙ্কজ উদাসের গান হয়তো তোমরা অনেকেই শুনেছ। তারপর নেক্সট, কল্লোল নাটকটি রচয়িতা কে? দেখো, কল্লোল নাটকটি রচয়িতা হচ্ছে উৎপল দত্ত। আচ্ছা, এর আর একটা খুব বিখ্যাত নাটক আছে, সেটা হচ্ছে টিনের তলোয়ার। চেষ্টা করেছি সব জায়গা থেকে কোশ্চেন তোলার, স্ট্যাটিক জিকে থেকে এইসব কোশ্চেনগুলোকেও তোলার চেষ্টা করেছি। আস্তে আস্তে সবগুলোকেই কভার করে দেব। তোমরা শুধু সঙ্গে থেকো, টোটাল তোমাদের জিকে আমি কভার করে দেবো। রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এখানে একটা কোশ্চেন থাকে যে মুসি নদীর তীরে কোনটা অবস্থিত? মুসি নদীর তীরে হচ্ছে হায়দ্রাবাদ শহর অবস্থিত। হায়দ্রাবাদ শহর। দামোদর নদের উপত্যকায় আমরা কি দেখতে পাই? সাধারণত কয়লা খনি দেখতে পাই, তাই তো? ম্যাক্সিমাম কয়লা খনিগুলো আমরা দেখতে পাবো কোথায়? দামোদর নদীর তীরে। যেমন আমাদের রানীগঞ্জ বলো, ঝরিয়া বলো, মানে যা কিছু রানীগঞ্জ থেকে শুরু করে সমস্ত কয়লা উত্তোলন যেসব কেন্দ্রগুলো আছে ম্যাক্সিমাম আমাদের দামোদর নদী উপত্যকায়। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড, আচ্ছা দামোদর নদী উপত্যকায় যে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন কবে গঠিত হয়েছিল? এটা দেয় 1948 সাল। মাথা রাখবে, এটা 1948, 1948 সালে ডিভিসি এস্টাবলিশ হয়েছিল। তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের পূর্ব নাম কি? দেখো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা গঠন হয়েছে WTO, অর্থাৎ WTO 1995 সাল। অ্যাকচুয়ালি এটারই পূর্ব নাম ছিল গ্যাট এস্টাবলিশ হয়েছিল 1947 সালে। এটা কাজ শুরু করে গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ট্রিটি লিখলাম না, গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট ট্রিটি। এবার এটা এস্টাবলিশ হয়েছিল 1947 এবং এ কাজ শুরু করে 1948 সাল থেকে। 1948 1 জানুয়ারি থেকে এর কাজ শুরু করে। তাহলে এই গ্যাটেরই পরবর্তী নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে নাম চেঞ্জ করে হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তার আগে ছিল ওটা গ্যাট। ঠিক আছে, আজকের 20টা কোশ্চেন কমপ্লিট। দেখো, 20টা কোশ্চেন শুধু না, 20টা কোশ্চেনের সঙ্গে আমি যে ডিসকাশনগুলো করছি এর সঙ্গে মিনিমাম তোমাদের প্রায় 40 থেকে 45খানা কোশ্চেন জানা হয়ে যাবে, তোমরা যদি ভিডিওটা ঠিকঠাক দেখো এবং সেই ভিডিওগুলো থেকে যদি নোট করে রাখো। আমি এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বেসিসের যেসব এক্সামগুলো দেবে সেখানকার এমন কোনো কোশ্চেন তোমরা পাবে না যে কোশ্চেন আমার এই সিরিজ কমপ্লিট করার পর সেখান থেকে তোমরা পাচ্ছ না। নেক্সট সেশনে দেখবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুত তুলেছি, সেটার আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকগুলো আমি ফোকাস করব। চেষ্টা করব যে উইকলি একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার, যে সেই উইকের যত কারেন্ট অ্যাফেয়ার্স আসছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি এখানে আপলোড করব এবং সেটার ফুল ডিটেলস একটা ভিডিও দিয়ে দেবো। তোমরা সঙ্গে থেকো। নেক্সট রবিবার একটা ফুল মক টেস্টের আয়োজন করতে চলেছি, তোমাদের গ্রুপে আমি জানিয়ে দেব। যদি যারা ফুল মক টেস্টটা দিতে চাও, ফুল মক টেস্ট কীভাবে হয় সেটা আমি গ্রুপে পুরো গ্রুপে একটা ভয়েস মেসেজের মাধ্যমে জানিয়ে দেবো। আমি আগে একটা তোমাদেরকে ওএমআর শিট পাঠিয়ে দিই, সেই ওএমআর শিট অনুসারে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিই, 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে এবং সেই ওএমআর শিট তোমাদেরকে গ্রুপে আপলোড করতে হবে। পরবর্তী দিন আমি তার অ্যান্সার, যেহেতু এখন অনেক গ্রুপ মেম্বার অনেক হয়ে গেছো, তাই পরবর্তী দিন আমি তার স্ক্যান করে প্রতিটার অ্যান্সার দেখে রেজাল্ট পরের দিন আমি পাবলিশ করব। ঠিক আছে, তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত 20টা কোশ্চেন কমপ্লিট হলো। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থেকো এবং চেষ্টা করো এটা তোমাদের ম্যাক্সিমাম বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করার যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে। থ্যাংক ইউ।